আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবাহের মাধ্যমে গ্রহ প্রতিকার। যদিও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু তারপরেও অনেক মানুষেরই এই বিষয়টা জানার পরেও ইন্টারেস্ট কম। কারণ হচ্ছে অনেকেই বিবাহ ইতোমধ্যে করে ফেলেছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা নলেজ। এটা আপনার জেনে রাখলে ক্ষতি নেই, কারণ আপনারও তো উত্তরসূরি আছে এবং আপনারও আত্মীয়-স্বজন আছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে আপনার কাজে লাগবে। শুধুমাত্র এটি বিবাহ বিষয়ক বলাও আমার ঠিক হয়নি। এটা পার্টনারশিপ বা বন্ধুত্ব, এই ক্ষেত্রেও বিষয়টা খুব জরুরি। আপনারা আপনাদের সংসারে বা আপনাদের জীবনে চলার পথে দেখবেন এই শ্রেণীর মানুষ যারা আপনাদের জীবনে নেতিবাচক ভূমিকা পালন করে। তো তাদেরকে আপনি যদি একটু অ্যাভয়েড করতে পারেন বা তাদের সাথে যোগাযোগটা কমিয়ে যাদের সাথে আপনার সম্পর্কটা বেশি ভালো হতে পারে তাদের সাথে যুক্ত হন, তাহলে আপনি অতি দ্রুত ভালো করতে পারবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কারণ অর্থ বলই তো আসলে মূলত বল, তাই না? তো আসুন আমরা মূল টপিকে চলে আসি। তো প্রথম আমি এখানে আসলে মূলত এই কয়েকটা ভাগেই কথা বলবো। আমি মূল যে কথা, যে বিষয়টা আমার মধ্যে তাড়না সৃষ্টি করেছে এই ভিডিওটা তৈরি করার জন্য, আমি সেই বিষয়টা নিয়ে আগে কথা বলে নিই। আমার কাছে মানুষ যে কনসালটেশনের জন্য আসে তার মধ্যে অধিকাংশ দেখা যায় যে বিবাহিত জীবনে ডিভোর্স বা হচ্ছে ছেড়ে চলে গিয়েছে, বা বিবাহিত জীবনে সুখী না, একজনের দ্বারা একজন প্রতারিত, এরকম নানান সমস্যা। সেটি কেন হয় আর বিষয় নিয়ে আগে বলবো, এবং এই বিষয়ে কি করা যেতে পারে বা কি করা যেতে পারতো সেই বিষয় নিয়ে আসলে মূলত আমি শুরুতে কথা বলে নেব, পরবর্তীতে প্রতিকার তো থাকছেই। তো দেখুন, আমি রত্ন নিয়ে প্রতিকার বলবো এমনটা আমার কাছ থেকে তো আপনারা এমনি তো আশাও করেন না। আমি প্রথমে বলবো যে আপনারা বিবাহের ক্ষেত্রে আগে নিজের জন্ম ছকের বিষয়ে জানুন, নিজের জন্ম তারিখের বিষয়ে বা নিজের জন্ম তথ্য এইটার বিষয়ে আগে জানুন। যদি আপনি এটি জানেন যে আপনার লগ্নপতি কোথায়, এটা খুবই জরুরি বিষয়। লগ্নপতি যদি লগ্ন থেকে 6 নম্বরে, 8 নম্বরে অথবা 12 নম্বরে থাকে, তাহলে সাধারণত এই মানুষগুলো বিবাহিত জীবনে বা সংসার জীবনে অন্য মানুষ যেভাবে সংসার করে ওইভাবে সংসার করে কখনো সুখী হতে পারে না। আমি আবারও কথাটা রিপিট করছি আপনাকে, যে সাধারণত আরো 8-10 জন বা এভারেজ মানুষ যেভাবে সংসার করে থাকে ওইভাবে সংসার করে সুখী হতে পারে না। কারা পারে না? যাদের লগ্নপতি লগ্ন থেকে 6 নম্বরে, 8 নম্বরে অথবা 12 নম্বরে থাকে। এই যে 6 নম্বর, এদের জীবনটা সংঘর্ষময় হয়ে থাকে। এদের জীবনে অধিকাংশ সময় সবকিছুতেই যেন পেলাম না, মিলল না, যা চেয়েছিলাম তা হলো না, বা পরিস্থিতি আমাকে আহ আটকে দিল, পথটাই আটকে দিল, আমি যেতে পারলাম না, কোনো কিছু আমাকে বঞ্চিত করলো, কারোর কারণে আমি বঞ্চিত হলাম, ওই সুযোগটা নিতে পারলাম না। এই ধরনের ঘটনা তাদের জীবন অবশ্যই ঘটে। আর লগ্নপতি যদি অষ্টমে থাকে তাহলে প্রবলেম একটু ভিন্ন। সাধারণত দেখা যায় এরা শারীরিক কোনো সমস্যায় ভোগে। যেমন তাদের শরীরে কোনো কিছুর ঘাটতি থাকতে পারে, ভিটামিনের ঘাটতি হতে পারে, বা তাদের হরমোনের কোনো সমস্যা থাকতে পারে, বা দেখা যায় যে তারা হয়তো বেশি একটু হেলদি, বেশি একটু ফ্যাট বেশি, বা শরীর কোনোভাবেই তৈরি হতে পারছে না, গায়ে লাগছে না, পুষ্টিহীনতায় ভুগতে দেখা যায়। আবার রোগ ব্যাধিতে আজীবন ভোগে। আবার কখনো এমন হয় যে অতিরিক্ত শরীর স্বাস্থ্য ভালো এবং সেই কারণে এমন কোনো কাণ্ড ঘটিয়ে বসে যার কারণে অন্যরা সাফার করে। এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তাকে কোনো না কোনোভাবে সাফার করতে হয়, এইটা ঘটে থাকে। এরকম মানুষ যদি কাউকে বিবাহ করে, তার জীবন কিন্তু অন্যদের মতো স্বাভাবিক জীবন না। তাকেও বিবাহ করতে হবে এরকম টাইপের কাউকে, যার লগ্ন স্থান থেকে লগ্নপতি ওই রকমই অষ্টমে অথবা দ্বাদশে আছে। আমি কথাটা আবারও রিপিট করছি, গ্রহ প্রতিকার কিন্তু এটাই,
যে আপনার লগ্নপতি যদি লগ্ন স্থান থেকে অষ্টমে থাকে, তাহলে আপনি এমন ব্যক্তিকে বিবাহ করুন যার লগ্নপতি লগ্ন স্থান থেকে অষ্টমে অথবা দ্বাদশে আছে। যদি আপনি এটি করতে পারেন তাহলে এটি আপনার জন্য একটা বড় ধরনের প্রতিকার। আর যদি আপনার লগ্নপতি লগ্ন স্থান থেকে ষষ্ঠে থাকে, তাহলে আপনিও ওই রকম ব্যক্তিকে বিবাহ করুন যার লগ্নপতি লগ্ন স্থান থেকে ষষ্ঠে আছে, তাহলে একজন আর একজনকে বুঝবে। আর যদি লগ্নপতি লগ্ন স্থান থেকে দ্বাদশে থাকে এমন ব্যক্তি আপনি হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি লগ্ন স্থান থেকে অষ্টমে অথবা দ্বাদশে আছে এমন ব্যক্তিকে বিবাহ করতে পারেন। তবে এই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে এরকম, বিবাহ করে আর 5 জন মানুষ যেমন একসাথে থাকে, আপনাদের ক্ষেত্রে একসাথে থাকা চলবে না। কারণ যদি আপনারা একসাথে থাকেন তাহলে অবশ্যই আপনারা আলাদা হয়ে যাবেন, কিন্তু যদি আপনারা আলাদা থাকেন তাহলে আপনারা একসাথে থাকবেন। আমি কথাটা আরও একবার রিপিট করছি, আপনারা সাধারণত দেখে থাকেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে, ঘুমানোর ক্ষেত্রে একসাথে থাকে, চলাফেরায় একসাথে, সব ক্ষেত্রে একসাথে। কিন্তু আমি এই ক্ষেত্রে আপনাকে বলবো যে যেহেতু আপনার লগ্নপতি লগ্ন স্থান থেকে অষ্টমে বা দ্বাদশে আছে, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে, এটার প্রভাব থাকবেই। দেখবেন আপনি ওষুধপত্রাদি খাবেন, রোগ ব্যাধিতে আক্রান্ত হবে, নানান কিছু হবে, চিকিৎসক দেখাবেন, কোনো কিছুতে আপনার রোগ ধরা পড়বে না। আপনাকে সন্তুষ্ট করতে পারবে না কোনো চিকিৎসক, একাধিক চিকিৎসক তো আপনি দেখাবেনই, বারবার চিকিৎসক পরিবর্তন করবেন এবং অবশেষে চিকিৎসা ব্যবস্থার উপরই আপনার অনীহা চলে আসবে, আপনি এই সমস্ত বিশ্বাস করবেন না, এমন পরিস্থিতিতে আপনি পড়বেন। তো সেক্ষেত্রে সমাধান হচ্ছে মেডিটেশন। মেডিটেশনে আপনাকে স্বাভাবিক মেডিটেশন করা যাবে না, অর্থাৎ নিশ্চিন্ত হয়ে যাওয়া। যদি লগ্নপতি অষ্টমে থাকে তাহলে আপনাকে মৃত্যুর মতন, মৃত্যুর যে স্বাদ বা অনুভব ওইটা আপনাকে গ্রহণ করতে হবে। মানুষ মারা গেলে তো তার চোখ বন্ধই থাকে, তাই না? তো মেডিটেশনে আপনার অধিকাংশ সময় চোখ বন্ধ রাখতে হবে। আপনি যতই চোখ বন্ধ রাখবেন ততই আপনার জন্য মঙ্গল। তো লগ্নপতি অষ্টমে থাকলে মানুষ চোখ বন্ধ করার মাধ্যম দিয়ে প্রতিকার পেয়ে থাকে। আমি এই কথাটা আরও রিপিট করছি আর একবার, আপনারা শুনে হয়তো বিরক্ত হতে পারেন। আজকে আমি বারবার রিপিট করছি কথা এই জন্য যে আপনাদের এই জিনিসগুলো বোঝা দরকার। জীবন সম্পর্কে কিছু হিডেন নলেজ আছে যেগুলো আমরা জানি না, না জানার কারণে আমরা নিজেদের জীবনকে ব্যর্থ মনে করি। এটা করার কারণ নাই, প্রত্যেকেই তার জীবনের জায়গা থেকে সফল যদি সে তার জীবনকে বোঝে। লগ্নপতি লগ্ন স্থান থেকে অষ্টমে আছে, আপনি মেডিটেশন করেন না অথবা আপনি এমন কোনো কাজ করেন না যাতে অন্যদের প্রাণ বাঁচতে পারে, যদি এমনটা না হয় তাহলে অবশ্যই আপনি জীবনে ব্যর্থ হবেন, কোনো কিছুতে ভালো করতে পারবেন না। আবার দেখুন লগ্নপতি লগ্নস্থান থেকে দ্বাদশে আছে, জীবনের প্রতি আগ্রহ নাই, আপনার জীবন অন্যের জন্য স্যাক্রিফাইস করে করেই চলবে। আপনি যদি মেডিটেশন না করেন আপনি কখনো সুস্থ থাকবেন না, মানসিকভাবে ভালো থাকবেন না, সব সময় মরে যাব মরে যাব এরকম একটা ভাব আপনার ভিতরে থাকবে, কারণ মোক্ষ ঘর। তো সেই ক্ষেত্রে আপনি যদি বিয়ে করেন এবং এমন ব্যক্তিকে বিয়ে করলেন যে বাস্তববাদী, আপনি কখনোই সুখী হবেন না। এবং এখানে যেহেতু লগ্নপতি দ্বাদশে, আপনার ওই বিচ্ছিন্নতা দূরত্ব এটা রাখতে হবে, এইটাই সুস্থ স্বাভাবিক সম্পর্ক। আর যদি আপনি একসাথে থাকতে যান তাহলে এই সম্পর্ক থাকবে না। তো দুজনের ভিতরে দূরত্ব বজায় রেখে যদি সম্পর্ক কন্টিনিউ করেন তাহলে সম্পর্ক ভালো থাকবে, কারণ আপনার মোক্ষ, এই মোক্ষকে গুরুত্ব দিয়ে জীবনের পথে এগোতে হবে, তাহলে আপনি সঠিক জীবন বাঁচলেন। এই হচ্ছে এক রকমের প্রতিকার। আর এক রকমের প্রতিকার হচ্ছে আমরা আমাদের জন্মছককে যদি জানি, আমরা আমাদের জন্মছকের গ্রহগুলোকে দেখব, যদি কোনো গ্রহ নিঃস্ত থাকে আমাদের জন্মছকে জন্মকালীন, তাহলে আমরা যে কোনো রিলেশনের ক্ষেত্রে ওই গ্রহকে শক্তিশালী করব। আমি বুঝাতে পেরেছি কিনা কথাটা? ধরুন আপনার জন্মছকে একটা গ্রহ নিঃস্ত আছে, ধরে নেন শুক্র গ্রহটা নিঃস্ত আছে, তাহলে আপনি এমন কারোর সাথে সম্পর্কে জড়াবেন যার ওই শুক্র গ্রহটা তুঙ্গস্থ আছে, শক্তিশালী আছে বা সক্ষেত্রী আছে, তাহলে আপনি লাভবান হবেন। কিন্তু এমন যদি হয় আপনার ওই গ্রহটা নিঃস্ত আছে, তার ওই গ্রহটা নিঃস্ত আছে, আপনারা উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা এই বিষয়টার দিকে মনোযোগী হন, দেখবেন অনেক কিছু সমাধান আপনারা নিজেরাই পেয়ে গেছেন। তো আমরা যে ভুল কাজটা করি
সেটা হচ্ছে প্রথমত আমরা আমাদের রাশি লগ্ন এগুলো তো মিলিয়ে বিবাহ করি না, কোনো সম্পর্কে জড়াই না, সম্পর্কে যাওয়ার পরে আমরা এগুলো হিসাব করি, যেটা টোটালি ভুল প্রসেস। তো প্রথমে আপনারা সবার আগে এটি দেখবেন যে আমার যে গ্রহটা নিচস্থ সেই গ্রহটা তার ছকে বলবান কিনা, আবার আমার যে গ্রহটা শক্তিশালী এটি তার ছকে তার ছকে অধিক দুর্বল কিনা। যদি হয় তাহলেও কিন্তু আপনি এনার্জি হারাচ্ছেন, অর্থাৎ বিবাহের মাধ্যমে আপনি গ্রহ প্রতিকার করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি তার ছক থেকে আপনার গ্রহের বলবত্তা উদ্ধার করবেন। আপনার দুইটা গ্রহ নিঃস্ত, তাহলে সেই দুইটা গ্রহ তার ছকে ভালো অবস্থান আছে কিনা অবশ্যই বিবেচনায় আনতে হবে। আর মনে রাখবেন, ত্রিকোণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ত্রিকোণকে গুরুত্ব দিবেন। আপনি যে মাসে জন্মাবেন, ধরুন বাংলা বৈশাখ মাসে আপনি জন্মেছেন, তাহলে সবসময় তার বিপরীত রাশির ব্যক্তি হবে আপনার জন্য পারফেক্ট। ধরুন আপনি জন্মেছেন বৈশাখ মাসে, তাহলে তুলাতে যে জন্মাবে সে হবে আপনার জন্য বেস্ট। আর অন্য অন্য দুটো, অর্থাৎ ত্রিকোণের যে দুটো সাইড থাকছে, অর্থাৎ সিংহ এবং ধনু সেকেন্ড চয়েস। আশা করি বুঝতে পেরেছেন। ত্রিকোণ সবসময় হিসাব করবেন। আবার ধরেন আপনার হচ্ছে তুলা, তুলাতে আপনি জন্মেছেন, সেক্ষেত্রে আপনার জন্য ফার্স্ট চয়েস হবে কি, মেষের মানুষ। যদি মেষে কেউ জন্মায়, অর্থাৎ যে কার্তিক মাসে জন্মেছে, আপনি ধরেন কার্তিক মাসে জন্মেছেন, তাহলে আপনার জন্য চয়েসে আসবে যে বৈশাখে জন্মেছে। আর ত্রিকোণ থেকে আমরা নিতে পারি কি, যারা মিথুনে জন্মেছে, অর্থাৎ যারা আষাঢ় মাসে জন্মেছে, বা যারা ফাল্গুন মাসে জন্মেছে, অর্থাৎ ফাল্গুনে যারা জন্মেছে, সরি ওইটা হচ্ছে কুম্ভতে যারা জন্মেছে। তো তাহলে দেখলেন যে ত্রিকোণের হিসাবটা যদি আপনারা মিলাতে পারেন, তাহলে এই রবির মাধ্যমে আত্মার মিলটা হয়। আমরা আত্মার মিলটা দেখলাম এই ত্রিকোণের হিসাবে। তো আপনারা বিবাহের ক্ষেত্রে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি এই ত্রিকোণকে হিসাব করেন রবির সাপেক্ষে, তাহলে আপনারা আত্মার মিলটা পাবেন, অর্থাৎ একজন আরেকজনকে বুঝবে ভিতর থেকে, আত্মার যে কানেকশন সেটা থাকবে সব সময়। এটা হচ্ছে একটা প্রতিকার। আমি আরো একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরুন আপনার জন্ম শ্রাবণ মাসে, আমরা তো 12 রাশির 12 মাস, এক এক মাস মানে এক এক রাশি বাংলা মাসে। তো ধরুন শ্রাবণ মাসে আপনার জন্ম, তো কর্কট রাশি হলো। এটা তো পাশ্চাত্য মতে আমি রবি সাপেক্ষে বোঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি বেস্ট পার্টনার পাবেন কোথায়, মকরে, অর্থাৎ যাদের জন্ম মকরে যাদের রবি আছে, অর্থাৎ ওখানে আসবে হচ্ছে মাঘ মাস। বাংলা মাঘ মাসে যাদের জন্ম, এটা হচ্ছে বেস্ট পার্টনার। আর যদি সেকেন্ড চয়েস আপনার হয়, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন বৃশ্চিক অথবা মীন, অর্থাৎ যাদের অগ্রহায়ণ মাসে জন্ম অথবা যাদের চৈত্র মাসে জন্ম। এই 2 মাসে যদি কারোর জন্ম হয়ে থাকে, তাহলে এরা হবে আপনার সেকেন্ড চয়েস বেস্ট। এরপরে সেকেন্ড চয়েস থাকলো। তাহলে দেখুন, এরা হলে কি হবে আপনার জন্য, আত্মার কানেকশনটা খুব ভালো হবে। আপনারা অবশ্যই মানে উদাহরণটা বুঝেছেন। এখন আমি আসবো মনের সংযোগ। ওইটা তো আত্মার ছিল, আর এটা হচ্ছে মন। মন হচ্ছে চিন্তা, অর্থাৎ চিন্তার ক্ষেত্রে একজন আর একজনকে বোঝে কিনা। আমরা যখন চিন্তা করি তখন আরেকজন ওইভাবেই চিন্তা করছে কিনা সেটা তো আমরা জানি না। কিন্তু যদি যদি আপনি চন্দ্রের কানেকশন, অর্থাৎ রাশি, এই রাশিটা আপনি মিলাতে পারেন, তাহলে চিন্তাকে ক্রস করবে, মিলবে। ক্রস কানেকশনের কারণে এই জিনিসটা খুব ভালো হবে। তো আপনি হয় আত্মাকে মিলাবেন, না হলে মনকে মেলাবেন। যদি দুইটাই পারেন তো খুব ভালো। তো দেখুন আপনার চন্দ্র কোথায়, ওই একইভাবে ত্রিকোণকে কানেক্ট করবেন। যদি আপনার চন্দ্র ধরুন কন্যাতে চন্দ্র আছে, তাহলে আপনি নেবেন কি, কন্যা রাশি কিন্তু আপনার কন্যা, চন্দ্র কন্যাতে আছে, তাহলে আপনি নেবেন মীন রাশিকে মানুষকে। এটা হবে আপনার জন্য বেস্ট। আর যদি আপনি সেকেন্ড চয়েস হিসাব করেন যে আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ওই ত্রিকোণে চলে যাব। সেক্ষেত্রে আমরা মকর রাশির মানুষকে দেখব, অথবা আমরা বৃষ রাশির মানুষকে দেখব। এই দুইটা সেকেন্ড চয়েসে থাকবে। তো দেখুন আমরা কিভাবে ভুল করি, দেখুন আমরা এরকম করিই না, তার কারণেই আমাদের জীবনে এত কষ্ট। এটা কিন্তু গ্রহ প্রতিকার। এরপরে আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই চন্দ্রের বিষয়টা দিয়ে। ধরুন আপনার মিথুন, মিথুন হচ্ছে রাশি, চন্দ্র মিথুনে আছে, সেক্ষেত্রে আপনার হিসাবটা কিরকম হবে, মিথুনের বিপরীত ঘর, মিথুন থেকে আমরা ধনুতে চলে গেলাম, অর্থাৎ আপনার জন্য বেস্ট পার্টনার কে হবে, ধনুর মানুষ, ধনু রাশির মানুষ। যদি তা না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন,
সেকেন্ড সেকেন্ড চয়েসে চলে যাবেন। তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড চয়েস কীভাবে করব, আমরা দেখব ত্রিকোণ। অর্থাৎ ত্রিকোণটা এরকম হবে যে আপনি আপনি আপনার ঘর থেকে অন্য দুটো ঘর সেকেন্ড চয়েসে দেখবেন, অর্থাৎ তুলা এবং হচ্ছে তুলা মানে হচ্ছে তুলা রাশি, তুলাতে চন্দ্র ছিল জন্ম সময়, আরেকটা হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভতে জন্ম সময় চন্দ্র ছিল। এরকম ব্যক্তি যদি দেখেন তাহলে এরা অবশ্যই আপনার চিন্তার সাথে চিন্তা মিলাতে পারবে। আপনি যেভাবে চিন্তা করেন তারা ওই রকমই চিন্তা করে, তাহলে চিন্তায় চিন্তায় মিলবে। আর রবিরটাও যদি মিলে যায় তাহলে আত্মার সাথে আত্মার কানেকশন থাকবে। বুঝতে পেরেছেন আশা করি। তো দেখুন আপনার লগ্ন থেকে লগ্নপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকতে পারে, কিন্তু ওই ওই যে বিষয়টা মিলালাম যে তারও লগ্নপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে, তাহলেও কিন্তু শক্তিশালী হচ্ছে সংযোগটা। এই ক্ষেত্রে যদি রবিরটা মিলে যায়, রবির সংযোগ মানে রবির যে বিষয়টা আমি বুঝালাম ওইটা যদি মিলে যায় তাহলে আত্মার সাথে আত্মার কানেকশন থাকবে, দূরত্ব যতই বাড়ুক সম্পর্ক ভাঙবে না। আর যদি চন্দ্রের কানেকশন ঠিক রাখেন তাহলে দুইজনের সাথে দুইজনের চিন্তা মিলবে, তাহলেও কিন্তু দুইজনের কথোপকথনের মাধ্যমে একজনের সাথে একজনের কথোপকথন যদি নাও হয় তবুও কিন্তু সম্পর্ক ভাঙবে না। তো এইরকম বিষয় কিন্তু এখানে মানে গ্রহ প্রতিকারের চেয়েও অনেক জরুরিভাবে কিন্তু এটা ব্যাখ্যা করা গেল। আর আরেকটা থাকছে লগ্ন। তো আপনার ওই একইভাবে লগ্নকেও এরকম করে করতে পারেন। ধরুন আপনার বৃশ্চিক লগ্ন, তাহলে আমরা দেখব বেস্ট আমার জন্য পার্টনার শুধুমাত্র একটা ঘর, বিপরীত ঘর। অর্থাৎ যদি আপনার লগ্ন বৃশ্চিক হয় তাহলে আপনাকে বৃষ লগ্নের মানুষকে দেখতে হবে যে বৃষ শক্তিশালী কিনা, এটি করতে পারেন আপনি। আর আরেকটা বিষয় আছে, সেটি হলো যদি কখনো এমন হয় যে আপনার ছকে একটা ঘরে অনেকগুলো গ্রহ আছে, একটা ঘরে অনেকগুলো গ্রহ, সেই ক্ষেত্রে আপনি এমন ব্যক্তিকে যদি বিবাহ করেন যার ওই ঘরের ওই অক্ষে, ধরুন আপনার অনেকগুলো গ্রহ কন্যাতে আছে, ওই অক্ষে অর্থাৎ ওই মিনে তার ঠিক বিপরীত ঘরে অনেকগুলো গ্রহ আছে, তাহলেও কিন্তু ওই ধরনের ব্যক্তির সাথে আপনার সম্পর্ক অনেক দূরে এগোতে পারবে। ওইটা আপনার রাশি না, কিন্তু অনেকগুলো গ্রহ থাকার কারণে অক্ষের প্রভাবটা বেশি থাকছে, ফলে ওই ব্যক্তির প্রভাব আপনার উপর বেশি পড়বে। এখন প্রভাব তো পড়বে, পজিটিভ নাকি নেগেটিভ আপনাকে হিসাব করতে হবে যে আপনার ওই ঘর আর যে ঘরে অনেকগুলো গ্রহ আর তার যে ঘরে অনেকগুলো গ্রহ, সেই ঘরটা কি ষষ্ঠ অষ্টম নাকি দ্বাদশ, নাকি কোনো ইতিবাচক ঘর, নেগেটিভ ঘর নাকি পজিটিভ ঘর। যদি পজিটিভ ঘর হয় সরাসরি পজিটিভ ইফেক্টস পেয়ে যাবেন, আর যদি নেগেটিভ ঘর হয় তাহলে নানা রকমের প্রতিকূলতা আপনার সামনে আসবে, তখন সেটিকে আপনার ট্যাকেল দেওয়া লাগবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনি আপনার ছক দেখবেন, ছক সাপেক্ষে দেখলেই বুঝতে পারবেন। তো আজকের আলোচনা জটিল ছিল, যতটুকু আলোচনা করলাম একটু যাদের অ্যাস্ট্রোলজি বিষয়ে ধারণা আছে, এই বিষয়ে ধারণা আছে, তারা একটু বুঝেছেন। অন্যান্যরা হয়তো এই বিষয়টাকে টোটালি গুরুত্বহীনভাবে দেখতে পারেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি আমি তো জানি এর কত গুরুত্ব। এখন আমি সর্বশেষ আর কিছু কথা বলে শেষ করব। আমি এই বিষয়ে বিভিন্ন সময় কথা বলেছি, তবুও আমি অতি সংক্ষেপে এই বিষয়টা শেষ করছি। যদি আপনার নক্ষত্র সংখ্যা জন্ম সময়ের চন্দ্র যে নক্ষত্রে ছিল সেটির কথা আমি বলবো, যদি আপনার জন্ম নক্ষত্র কেতুর নক্ষত্র হয় তাহলে আপনি 3 শ্রেণীর মানুষকে লাইফ পার্টনার করবেন না। সেটি হলো রবি, মঙ্গল অথবা বৃহস্পতি। এই নক্ষত্রের মানুষকে আপনি না লাইফে পার্টনার করবেন না। যদি আপনার শুক্রের নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনি বাদ দিবেন হচ্ছে চন্দ্র, রাহু এবং শনি, এই তিনটাকে বাদ দিবেন, দিয়ে আপনি বাকিদের ভিতর থেকে লাইফ পার্টনার চুজ করবেন। যদি আপনার রবির নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনি জন্ম সময়ে যাদের চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি অথবা বুধে আছে তাদেরকে আপনি বাদ দিবেন। যদি আপনার জন্ম সময় চন্দ্রেরই নক্ষত্রে থাকে তাহলে আপনি বাদ দিবেন রাহু, শনি এবং কেতুর নক্ষত্রের মানুষকে। যাদের চন্দ্র এই নক্ষত্রে আছে তারা আপনার লাইফে আসতে পারবে না। যদি আপনার মঙ্গলের নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনি সেক্ষেত্রে বাদ দিবেন হচ্ছে বৃহস্পতি, বুধ এবং হচ্ছে শুক্র।
এদেরকে একটু বাদ দিবেন, দিয়ে তাই লাইফের পার্টনার সিলেক্ট করবেন। আবার যদি দেখেন যে আপনার রাহু নক্ষত্রে জন্ম, তাহলে আপনি শনি, কেতু, রবি এদেরকে অ্যাভয়েড করবেন। যদি আপনার বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়, জন্ম সময় চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে ছিল, তাহলে যাদের চন্দ্র জন্ম সময়ে বুধ, শুক্র বা চন্দ্রের নক্ষত্রে আছে তাদেরকে আপনি অ্যাভয়েড করবেন। আপনার জন্ম সময় যদি শনি চন্দ্র শনি নক্ষত্রে থাকে, তাহলে আপনি অ্যাভয়েড করবেন যাদের জন্ম সময়ে চন্দ্র, কেতু, রবি অথবা হচ্ছে মঙ্গলের নক্ষত্রে আছে, তাদেরকে আপনি অ্যাভয়েড করবেন। আর যাদের জন্ম সময়ে চন্দ্র বুধের নক্ষত্রে ছিল, তাদের ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। যদি আপনার জন্ম সময়ে চন্দ্র বুধের নক্ষত্রে থাকে, তাহলে আপনি অ্যাভয়েড করবেন হচ্ছে যাদের জন্ম সময়ে চন্দ্র, শুক্র, চন্দ্র অথবা রাহুর নক্ষত্রে আছে, তাদেরকে আপনি অ্যাভয়েড করবেন। আমি মানে অতি এক ভিডিওতে আর কি অতি বড় কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি আর কি। তো কতটুকু কি ক্লিয়ার করতে পেরেছি আমি জানি না, কিন্তু এই এক ভিডিওতেই সমস্ত তথ্য থাকলো আর কি। প্রেজেন্টেশন ভালো হয়নি, হোক না হোক সমস্যা নেই, তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে যাক আর কি, এটি হচ্ছে আমার কথা। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা যদি না বোঝেন, আরো একটু মনোযোগী হয়ে দেখবেন। আমার উপস্থাপনায় ভুল থাকতেও পারে, থাকলে আপনারা তো আছেন, বললে আমি কমেন্টে বলে দিব। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এই ভিডিও এর তথ্য আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনাদের এই গ্রহ সংক্রান্ত প্রতিকার এই বিবাহের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমেও যে সমাধান করা যায়, সেটি আপনারা লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।